বাহ, এই ক্যাফেটা তো বেশ ঘিঞ্জি লোকালয় থেকে দূরে। ওই কোণের টেবিলটায় সিগারেট টানছে। হ্যাঁ, ওই ওই নিশ্চয় সিঞ্জিনি। তবে ছবিতে যতটা সুন্দরী মনে হয় ততটা তো লাগছে না। কেমন ক্লান্ত ছাপ চোখে মুখে, তবু টাইট জিন্স, নীলচে টপ, পায়ের উপর পা তুলে বসার কি ভঙ্গি! না, ও সিঞ্জিনি না হয়ে যায় না। এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই সিঞ্জিনি দি? কি মনে হচ্ছে? এখানে আমার মতো আর কাউকে নিশ্চয়ই চোখে পড়ছে না। তাছাড়া তুমি তো বিতনুর কাছে আমার ছবি দেখেছো, দেখোনি? হ্যাঁ, দেখেছি। মানে ছবিতে দেখা আর নিজের চোখে দেখা। কেন? তোমার চোখ কি বলছে? পাল্টে গেছি? চেনা যায় না এতটাই এতটাই পাল্টে গেছি? না না দিদি, এভাবে নিচ্ছেন কেন? আসলে প্রথমবার দেখা হলো তো একটু কনফিউজ লাগছে। ওহ, আবার দিদি ফিদি বলা শুরু করলে কেন? আমি যে তোমার চেয়ে বয়সে বড় সেটা কি মনে করিয়ে দিতেই হবে নাকি? ও আচ্ছা, সরি। না মানে আমি তাহলে নাম ধরেই ডাকি। আই এম সরি গো সিঞ্জিনি। বাহ, এত তাড়াতাড়ি সরি বলে ফেললে। আমি কিন্তু সহজে সরি বলি না। ইনফ্যাক্ট আই নেভার সে সরি। যাকে আরে ঘাবড়ে গেলে নাকি? আমার কথাবার্তাই এরকম। তবে তোমার আমাকে দিদি বলার একটা জাস্টিফিকেশন আছে। আমরা তো আফটার অল একই পুরুষের দুজন নারী। সেই সব পুরনো দিন হলে আমরা একসঙ্গেও থাকতে পারতাম, এক ছাদের তলায়। আরে আরে দাঁড়িয়ে কেন? আমি কি তোমার স্কুলের টিচার? তোমার দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দিয়েছি? বসো বসো, চেয়ারটা টেনে নিয়ে বসো। টেক ইট ইজি মালবিকা, টেক ইট ইজি। সিগারেট খাও নাকি? আরে খেলে খেতে পারো, ডু নট হেজিটেট। এমা, না না না, আমি সিগারেট খাই না। এমা করার কি আছে? তুমি খাও না তো খাও না, এমন করে বলছো যেন সিগারেট খাওয়া অপরাধ। যত সব মিডল ক্লাস প্রেজুডিস। তা যদি বলো, আমি তো মিডল ক্লাসই গো। বাবা শিক্ষকতা করতেন, আমি নিজেও তো একটা স্কুলেই পড়াই। না না, মিডল ক্লাস ব্যাপারটা হলো একটা মানসিকতা। তোমায় তো বেশ কয়েকবার দেখেছি গড়িয়াহাটের ফুটপাথে ওই হকারদের সঙ্গে দর কষাকষি করে নাইটি, চপ্পল, কাপ, ডিশ এইসব কিনতে। অবশ্য ভালোই বার্গেন করো। মানে তুমি কি আমায় কই, আমি তো তোমাকে দেখিনি। দেখবে না, আমাকে দেখবে না, কিন্তু আমি তোমায় দেখব। তোমার সব খবরই রাখি, তোমার ব্যাকগ্রাউন্ড, রিসেন্ট অ্যাক্টিভিটি, কোথায় যাও, কি করো। উমা, সে কি? তুমি কি আমার ওপর নজর রাখছো নাকি? না, ওই মাঝে মাঝে। যাক, বিতনু তাহলে এখন ভালোই আছে, কি বলো? আই মিন ভালোই রেখেছ ওকে। খবর পাই ওকে আজকাল অনেক রিল্যাক্সড লাগে। চোখ মুখের চেহারাই নাকি পাল্টে গেছে। আমার খপ্পর থেকে বেরিয়ে বেচারা হাম্প ছেড়ে বেঁচেছে। লাইফ হেল করে দিয়েছিলাম। বুঝলে, ওর দরকার ছিল তোমার মতো, ঠিক তোমার মতো টিপিক্যাল একটা ভালো মেয়ের। ওই যে কী সব বলে না, গৃহকর্ম নিপুণা, শান্তশিষ্ট, ধৈর্যশীলা, ঘরোয়া টাইপ। যাক বাবা, বিতনু তাহলে অবশেষে ঠিকঠাক একটা লাইফ পার্টনার জুটাতে পারল, অর্ধাঙ্গিনী। আচ্ছা, তুমি কি আমায় এই সব কথা শোনাবে বলে এখানে ডেকে এনেছো? এই না না, হাজার হোক তুমি এখনো লিগ্যাল ওয়াইফ। এসব শুনতে নিশ্চয়ই তোমার মোটেই ভালো লাগছে না। আসলে জানো, আমি না একটা খুব খুব দরকারি কথা বলবার জন্যই তোমায় ডেকেছি, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা মালবিকা, বিতনু আমার কথা তোলে, আমার কথা কিছু বলেও? মানে ওই কোনো অভিযোগ অভিযোগ? না তো। আর সে কি অভিযোগ করার লোক? না
না সে জানি, ও খুবই জেন্টলম্যান টাইপের, ঠান্ডা মেজাজের ভদ্র ছেলে, একটু বেশি টলারেন্ট। তবু কিছু তো নিশ্চয়ই বলেইছে, কিভাবে শেষের দিকে ওকে টর্চার করেছি, আমার এক পুরনো প্রেমিককে দিয়ে মার পর্যন্ত খাইয়েছি। জানো, ওর স্ক্রিপ্টের খাতা ছিঁড়ে কুচি কুচি করেছি, আরো আরো যা যা করেছি আজ ভাবতেও লজ্জা লাগে। সেসব কিছুই তোমায় বলেনি, এটা কি আমি বিশ্বাস করব? বিশ্বাস না করলে জোর করে তো আর কি করে করাই বলো। এত কথা তো এখন শুনছি। অ্যাকচুয়ালি ওর যে ডিভোর্স হয়ে গেছে সেটাও আমি ওর সাথে আলাপ হবার অনেক পরে জেনেছি। ও অবশ্য সেটার দায় নিজের কাঁধেই নিয়েছিল। ও যেরকম লোক, এসব কথা তো না বলাই স্বাভাবিক নয়। এইটুকু নিশ্চয়ই আন্দাজ করতে পারো। জানি জানি, ওকে আমার চেনাতে এসো না। ওর সঙ্গে কতদিন ঘর করছো? আমরা এক টানা 7.5 বছর এক ছাদের তলায় ছিলাম। তার আগে 3 বছরের কোর্টশিপ। নিজেকে এত বুদ্ধিমতী ভেবে বসো না যা আমি 10 বছরেও বুঝতে পারিনি, তা তুমি 1 বছরেই নাকি সব বুঝে যাবে। এটাই কি তাহলে তোমার সেই খুব দরকারি কথা? না না না, আসলে আসলে জানো, বিতনুর জন্য না ইদানিং খুব খারাপ লাগছে। পুরনো অনেক কথা মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, ওকে তো আমি একটা স্বাভাবিক জীবনও দিতে পারতাম। ও মানুষটা বেসিক্যালি ভালো, অ্যান্ড আই টুক অ্যাডভান্টেজ অফ হিজ গুডনেস। তা এসব কথা আমাকে বলে কি হবে? ওকেই তো সরাসরি ডেকে বলতে পারতে। ওর তো ফোন নম্বর চেঞ্জ হয়নি। ওকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে তো পারতে। তুমি কি সেটা অ্যালাউ করতে? আই মিন, তোমাকে না জানিয়ে সেটা করা কি আনএথিক্যাল হতো না? দেখো ভাই, আমি যা করতে চাই সোজাসুজি করতে চাই। ওসব লুকোছাপা আমার পছন্দ নয়। আফটার অল, ও এখন তোমার হাজব্যান্ড। তোমার পারমিশন না নিয়ে ওকে ডাকাটা তো নীতিবিরুদ্ধ, তাই না? ওহো, তাই আমার লেজিটিমেট পারমিশন নিতে তুমি ডেকেছো। দেখো, তুমি পারমিশন না দিলেও আমি জানতে পারতাম। বিতনুকে যতটা চিনি, ও আমাকে না জানিয়ে তোমার সঙ্গে দেখা করতে যেত না। আর তাছাড়া এতে আমার বাধা দেওয়ার কিছু দেখছি না। ও যদি মনে করে দেখা করবে তো করবে। আমি না স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে না স্পেস ব্যাপারটাতে বিশ্বাস করি। ওর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে যাব কেন বলো? বাহ, তুমি তো বেশ ম্যাচিওর্ড মেয়ে। মনে হচ্ছে তুমি মানুষটা বেশ লিবারেলও। আসলে আমি তো বড়লোক বাবার স্পয়েলড চাইল্ড, ভয়ানক মুডি। বিয়ার আর সিগারেট আমার নিত্যসঙ্গী। ডিভোর্স পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। আবার দেখো, ওকে ছেড়ে যাওয়ার পর জীবনের সবচেয়ে বিচ্ছিরি ফেজটা কাটাচ্ছি। পুরুষ সঙ্গী পাল্টাচ্ছি একের পর এক। সফল করিতকর্মা সব পুরুষকে আমার অপ্রতিরোধ্য আকর্ষণের গাড্ডায় ফেলে মজা দেখছি। কিন্তু না না না, কাউকেই যেন ঠিকমতো পছন্দ হচ্ছে না। যেন হাড়ে হাড়ে বুঝেছি বিতনুর কোনো বিকল্প হয় না। তাই তাই আজ একটা চরম স্টেপ নিতে চাইছি। এছাড়া না কোনো কোনো উপায় নেই। কি চাইছো? কোন উপায়? গতকাল আমি খবরের কাগজে একটা ফিচার পড়লাম। অদ্ভুত অদ্ভুত একটা রিপোর্ট। জানো, বিদেশের একটা ইউনিভার্সিটির গবেষকেরা দীর্ঘ রিসার্চ করে প্রমাণ পেয়েছেন বিচ্ছেদের পরেও যারা মানসিক অবসাদে ভোগে তাদের নাকি সেটার থেকে চিরকালের মতো নিষ্কৃতি পাওয়ার একমাত্র রাস্তা ওই মানে তাদের প্রাক্তন স্বামী বা প্রেমিকের সঙ্গে শেষ একটা রাত কাটানো। কি? হ্যাঁ হ্যাঁ, তাতে শুধু যে ডিপ্রেশনের হাত থেকে রেহাই পাওয়া যায় তাই নয়, বিচ্ছেদটাও
পার্মানেন্ট হয়ে যায়, মানে ওই চূড়ান্ত একটা রাত কাটানোর পর ব্যাস 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 সব শেষ, সব শেষ হয়ে যাবে, হিসেব নিকেশ সব খতম। শোনো, ওরা না ওরকম বলে, ওগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি, এসব জাস্ট না হাইপোথিসিস একটা। না 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 না, বিশ্বাস করো মালবিকা, একেবারে প্রমাণিত। কত বড় বড় এক্সপার্ট সায়েন্টিস্ট ইনভলভড এতে। আর তাছাড়া আমি আমার ডাক্তারের সঙ্গেও কথা বলেছি, তিনিও বললেন এটা করা গেলে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। প্লিজ প্লিজ মালবিকা, বোঝার চেষ্টা করো, আমাকে বাঁচাও, আমি হাত জোর করছি। আমার ডিপ্রেশন এমন জায়গায় পৌঁছেছে যে দুবেলা হাই ডোজের অ্যান্টি ডিপ্রেশনেট খেয়েও আমার কিচ্ছু হয় না। জানো জানো, রাতে 3-4টে করে কড়া স্লিপিং পিল খেয়েও আমি ঘুমোতে পারি না। এরকম চললে আমি আমি উন্মাদ হয়ে যাব মালবিকা। প্লিজ প্লিজ সেভ মি। উন্মাদ হয়ে যাবে না, তুমি অলরেডি উন্মাদ হয়ে গেছো। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? বুঝতে পারছো আমার কাছে এটার মানে কি? আমি জানি না তুমি কি ধরনের মেয়ে আর তোমার মরালিটি কি ধরনের, কিন্তু আমি না খুব সাধারণ মেয়ে। আমার কাছে আমার স্বামী আমার সর্বস্ব। তুমি বুঝতে পারছো এটা আমার কাছে কিরকম একটা প্রপোজাল, কি মারাত্মক? নো 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 মাই ডিয়ার, তোমাকে পারতেই হবে তোমাকে একটা জীবন বাঁচাতে। আমি জানি মালবিকা, তুমি খুব ভালো মেয়ে, আমার চেয়ে লক্ষ গুণ ভালো। কত বড় মনের, এইটুকু উদারতা তোমার কাছ থেকে আমি আশা করি মালবিকা। প্লিজ প্লিজ বাঁচাও মালবিকা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। বিশ্বাস করো, এরপর আর তোমাদের ত্রিসীমানার মধ্যে আমায় কোথাও দেখতে পাবে না। কোনো লাভ নেই গো, আমায় তোল্লাই দেওয়ার তুমি চেষ্টা করো না। আমি অত মহান হতেও চাই না, অত উদারতা আমার মধ্যে নেই। আমার কাছে কিচ্ছু করার নেই গো, কিচ্ছু না। কেন কেন তোমাকে আমি বাঁচাবো? তুমি আমার তো কেউ নও। জানি আমি কেউ না, আমি জানি সেটা, কিন্তু একটা মানুষের কাছে মানুষ কিছু চাইতে পারে না বলো? সরি, তোমার প্রপোজালটা না ঠিক মানুষের মতন নয় গো। নো, আই কান্ট হেল্প ইউ। শোনো মালবিকা, গুড বাই মালবিকা শোনো। এই রে, দেরি দেখে বিতনু ফোন করছে। হ্যালো, না না, আসলে স্কুলে একটা মিটিং ছিল, তারপর জ্যামে ফেসে গেছি গো। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমার কাছে চাবি আছে তো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমি ফোনটা রাখছি। হ্যাঁ না, কিছুতেই বিতনুকে এখন এসব কথা বলা যাবে না। কি মুশকিলে পড়লাম আমি, আমার লাইফ তো হেল করে দিল। কি কুক্ষণে আমি ওর সাথে দেখা করতে রাজি হলাম। ফোনের পর ফোন করেই যাচ্ছে, আত্মহত্যার হুমকি দিচ্ছে, মোবাইল সাইলেন্ট করেও নিস্তার নেই, SMS এর পর SMS পাঠিয়েই যাচ্ছে। বাঁচতে চাইলে যে করে হোক বিতনুকে রাজি করাও মালবিকা, বিতনুকে রাজি করিয়ে আমার কাছে পাঠাও প্লিজ। শোনো, আমি কতটা ডেসপারেট তুমি কিন্তু জানো না। আই ক্যান ডু এনিথিং। আমার কিছু হয়ে গেলে কিন্তু তুমি দায়ী থাকবে মালবিকা, শুধু তুমি দায়ী থাকবে। উফ, না আর চাপ নিতে পারছি না, যা হয় হোক, বিতনুকে আমাকে বলতেই হবে। বিতনু প্লিজ, বিতনু আমার মুখের দিকে যে তুমি রাজি হও। বিতনু চলে গেল। ও তো কিছুতেই যেতে চায়নি, জোর করে বুঝিয়ে কেঁদে কেটে আমি বাধ্য করলাম ওকে যেতে। আমি কি করলাম? আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলো ওই উন্মাদিনী, আর আমি রাজি হয়ে গেলাম। কি হবে এখন? বিতনু আমার কাছে ফিরে আসবে তো? বিতনু, ওই ফোন বাজছে। কি সিঞ্জিনি? সে আবার কি চাই আমার কাছে? হ্যালো, হ্যাঁ বলো, কি বলবে বলো। বিতনুকে এইমাত্র রওনা করে দিয়ে এলাম।
আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে ও, তোমার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ তো কি? না মানে মালবিকা, আমি তোমায় জাস্ট বলতে চাইছিলাম, আমি পারলাম না গো, আমি পারলাম না। শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। জানো, আমার শরীরটা না একেবারেই ভালো যাচ্ছে না। একটা জ্বর কিছুতেই ছাড়ছে না, ওজন কমে যাচ্ছে র্যাপিডলি। আমার মনে হয় আমার সব ইমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ, খুব খুব খারাপ, খুব খারাপ কিছু আমি সন্দেহ করছি। আসলে কত আজে বাজে জায়গায় ঘুরেছি তো, ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে যখন তখন অজানা অচেনা ছেলেদের সঙ্গে আমি সন্দেহ করছি আমি আমি পজিটিভ। শয়তানি, পিশাচি! না, বেঁচে গেছো তোমরা, তোমরা দুজনেই কিন্তু বেঁচে গেছো। জানো, আমার কেমন মনে হলো বিতনুর ওপর আমার আর কোনো অধিকার নেই। ওর দিকে তাকিয়ে মনে হলো ও আমাকে ভুলেই গেছে। ওর চোখে মুখে আমি আর কোথাও নেই। ইনফ্যাক্ট আমি আমি আর কোথাও নেই। আমি তাই পারলাম না, আমি পারলাম না মালবিকা, আমি পারলাম না।